বাপ্পা জেরক্স সেন্টার, একটা লাইটে লেখা পর চলে যাচ্ছে, এমনি লেখা পড়ে যাচ্ছে বাপ্পা জেরক্স সেন্টার, চোখে যাচ্ছে, কিন্তু যে লাইটিং এর মাধ্যমে লেখাটা চলে যাচ্ছে, হ্যাঁ, সেনকো জুয়েলার্স, মেয়েদের সবচেয়ে পছন্দের দোকান, একটা অর্নামেন্টসের দোকান, ওই যে পরপর একটা ব্লিঙ্কিং করে চলে যাচ্ছে, কন্যাশ্রীর টাকা নিয়ে আগে ওদিকে নজর চলে যাচ্ছে, তাই তো? সেটাকে বলা হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ যে বস্তু মানে গতিশীল, স্থির বস্তু থেকে কিন্তু সেটা থেকে মনোযোগ বেশি না। আর একটা হচ্ছে সাডেননেস, আকস্মিকতা। আমরা চাইছি না মনোযোগ কোনো কিছু দেবো, যেহেতু স্যার পড়া হচ্ছেন, আপনি বলছেন, তাকিয়ে আছেন, নিশ্চয়ই আমি বলি আর চেষ্টা করছি সব জায়গা থেকে মনোযোগ এখানে মনটা রাখা। হঠাৎ করে বজ্রপাত, হঠাৎ করে রাস্তায় একটা গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, সে সবকে মনকে যেতে বাধ্য। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ ফ্যাক্টরস অফ দ্য অ্যাটেনশন। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি চাইছি না, তবু কিন্তু আমার মনোযোগ দিতে বাধ্য করছি। ক্ল্যারিটি, পরিচ্ছন্নতা, স্পষ্টতা। যখন আমরা এই যে হাতের খাতা দেখি, হাতের লেখা, পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে হাতের লেখা, তার প্রতি সহজেই মনোযোগ চলে যায়। একটা নোংরা চাপড়া লেখা, তার তুলনায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে উপস্থাপন করা আছে, ক্ল্যারিটি আছে তার মধ্যে, তার প্রতি সহজেই মনোযোগ যায়। এটাও একটা মনোযোগের বাহ্যিক নির্ধারণ। সিক্রেসি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ নির্ধারণ। ওই যে বলে না, মানে গোপন কথাটি রবে না গোপন। আজ পর্যন্ত কোনো কারো গোপন কথা গোপনে আছে কিনা সন্দেহ, ঠিক যে কোনো জায়গায় প্রকাশ পাবে। অর্থাৎ যখনই কোনো কিছু তুমি গোপন করতে চাইবে, তার প্রতি মনোযোগ তোমার আরো বেশি টানবে। পাশে বা ক্লাসে পাশাপাশি বসে বন্ধুরা একটু পিস করে কথা বলছি, তখন তোমার কানটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি চাইছো কিটা বলে শুনতে চাই। বাচ্চাদেরকে যদি বলো যে পর্দার উপাসটায় যাস না, সে আগে গেল, আগে গেছে দেখবে কি ব্যাপারটা আছে ওখানটা রয়েছে। অর্থাৎ এই যে একটা গোপনীয়তার প্রতি একটা মানুষের একটা সিক্রেসির প্রতি একটা টান থাকে। এবার এটা দেখবে যে সমস্ত আমরা যে নাটক নভেলগুলো দেখে থাকি, তার মধ্যে এখানে সিক্রেসির ব্যাপারটা হচ্ছে একটা সাসপেন্স বজায় রাখার একটা চেষ্টা করে। একটা সিনেমা আছে, তুমি প্রথম 5 মিনিট দেখলেই বুঝতে পারবে নায়ক নায়িকা ধাক্কা খাবে, প্রেম হবে, তারপরে তাদের বিয়ে হয়ে যাবে, একটা সুন্দর হ্যাপি লাইফ, এবং তার একটা ফিনিশিংটা বুঝতে পারবে। কিন্তু দক্ষিণী সিনেমা চলে যাও, কে যে খুনি তোমার পাশে বসে তাকে কিন্তু ধরতে পারবে। অর্থাৎ সেই সাসপেন্সটা তারা বজায় রাখতে পারে। এই সিক্রেসিটাকে আমরা এভাবে মানে নাটকের মাধ্যমে ঢোকানো যায়। পড়ানোর ক্ষেত্রে আসলে আলাদা হবে, সেটা আমি বলেছি। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারা আমি আজকে এখানে বললাম এই বাহ্যিক নির্ধারণগুলোই একটু শিক্ষাগত গুরুত্ব। এরপরে এক্সটার্নাল ফ্যাক্টরটা আজকে আর হবে না, সময় কম, সেজন্য আমি শুধু এই বাহ্যিক নির্ধারণগুলো ফ্যাক্টরগুলোকে আমি এখানে বলে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ যে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে ইন্টেন্সিটি যেটা বলা হচ্ছে, রেড কালার, যে রেড কালার, পিঙ্ক কালার, এবার ইন্টেনশনটা অনেক বেশি, এটাকে দেখলেই বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। হ্যাঁ, ইন্টেন্স পারফিউম বলা হচ্ছে, লাউড নয়েজ, খুব জোরে জোরে চিৎকার হবে, মনোযোগ তোমাকে সেখানে যেতে বাধ্যই হবে। তাহলে এগুলো আমি ক্লাসরুমে কীভাবে ইমপ্লাই করব অ্যাজ এ টিচার, এটাই তো আমাদের কাজ হবে, যে আমার কাজ হবে স্টুডেন্টকে আমার ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ করে তোলা। তাহলে আমি যখন বড় আর করবো, সেখানে আমি কালার চক ইউজ করতে পারি। শুধু প্লেন সাদা চোখে লিখলে বোঝা যায় না, বাচ্চারা মনোযোগ দেয় না। যখন আমি সেলফ সাসপেন্স পড়াচ্ছি, বিজ্ঞানের বিষয় পড়াচ্ছি, বিভিন্ন ডিফারেন্ট কালার চক যদি ইউজ করা যায়, তাহলে বাচ্চারা পছন্দ করে। বা ছোট বাচ্চাদের বইগুলো দেখেছো, ফন্টগুলো অনেক বেশি বড় হয়, কালারফুল বই হয়। যত বড় হবে সেখানে কিন্তু কালার থাকে না, কিন্তু বাচ্চাদের বই বেশি কালারফুল হয়। কেন? কারণ তাহলে বাচ্চারা সহজে ওই বিষয়গুলোকে পছন্দ করে, তারা ইন্টেন্সিটিটাকে নেয়, মানে তীব্র যে কালারের রঙগুলো যদি তারা আকৃষ্ট হয়, তবে কিন্তু তারা সেগুলো পড়ার চেষ্টা করে। এক্সটেন্সিটি বলা হচ্ছে, যেটা আগেও বলছি, লার্জ বিল্ডিং এর তুলনায় ছোট বিল্ডিং এর দিকে খুব একটা মন আসে না। হ্যাঁ, এইগুলো কিন্তু অ্যাডভার্টাইজার এজেন্সিগুলো এই ক্রাইটেরিয়াগুলোকে ব্যবহার করে বড় বড় আকারে, বা বাচ্চাদের বইগুলো ফন্টের সাইজ কিন্তু বড় হয়, সেখানে খুব ছোট ছোট আকারে লিখলে হবে। যখন আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের নিজেদের ফন্ট সাইজটা অনেক ছোট হয়ে যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দরকার। বোর্ডে যখন আমি লিখছি, ফন্টের সাইজটা যাতে একটু বড় হয়, যাতে বাচ্চারা ক্লাসের শেষ পর্যন্ত দেখতে পায়। হ্যাঁ, এইটাকে এখানে আমরা ইউজ করতে পারি। আর একটা বলা হচ্ছে রিপিটেশনটা বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে ক্লাসগুলো দেখবে অনেক সময় খুব ইম্পর্টেন্ট কিছু টার্ম কোনো টিচারকে যারা প্রথম থেকে মনোযোগ দিচ্ছে ক্লাসে,
তাদের কাছে মনে হবে যে স্যার উনি একই জিনিসকে বারবার রিপিট কেন করছে। তার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট টার্মগুলো যদি একবার না সে শোনে, দুবার না শোনে, তিনবার আমরা শুনবেই। যে ভালো কিছু বিষয়কে বা ইম্পর্টেন্ট টার্মকে বারে বারে রিপিট করতে হয়, তাহলে দেখবে বাচ্চারা চট করে শিখতে পারে। আর খুব আর্লি স্টেজে যখন বাচ্চারা প্রথম শেখার চেষ্টা করে, তাদেরকে তো বারে বারে রিপিটেডলি প্র্যাকটিস করাতেই হবে, তবেই দেখবে তারা খুব সহজে শিখে যেতে পারে। মানে তুমি আজকে এবিসি দেখালে কি ওয়ার্ডটা প্র্যাকটিস করালে, আবার 1 মাস পরে করাচ্ছ, সে বাচ্চার মনে থাকবে। রেগুলার তুমি 4-5টা ওয়ার্ড করে লেখাও, পরপর কন্টিনিউশনে যাও, দেখবে সে কিন্তু পরপর দিতে পারে। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ নির্ধারণ, যাকে আমরা ক্লাসরুমে প্রয়োগ করতে পারি। নভেলটিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যদি পড়ানোর কৌশলের মধ্যে একটু নিউ স্টাইল যদি না নিয়ে আসতে পারি, একই রকম চক অ্যান্ড টক করে পড়াই, সে বাচ্চারা দেখবে খুব একটা বেশি ইন্টারেস্ট পাবে না, আগ্রহ দেখাবে। এখন দেখবে পাড়ায় পাড়ায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো, তার সংখ্যা কমে যাচ্ছে, কারণ তার সেখানে একটা ট্র্যাডিশনাল মেথডে পড়ানো হয়। টিচাররাও খুব একটা ইনোভেটিভ হতে চায় না, চেষ্টা করেও তারা পারে না, আবার কোথাও কোনো চেষ্টা হলেও পরিকাঠামো পায়। কিন্তু যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো, তারা আরও বেশি অনেক আধুনিক ইকুইপমেন্টসগুলো ব্যবহার করছে, স্মার্ট বোর্ড ব্যবহার করছে। আমরা বাড়িতে যখন বাচ্চাকে বলছি এ ফর অ্যাপেল, তার এখানে বোর্ডে ভাসবে এরপর একটা বিরাট অ্যাপেল ছুটে ছুটে বেড়াচ্ছে, সে সারাক্ষণ ধরে দেখবে একটা লাল রঙের কালারফুল অ্যাপেল, বড় তার শেপ, এটা কীরকম, অ্যাপেলটার শেপ কীরকম, আর তার এখানে অনেকগুলো দিকে বিকাশ কিছু ঘটে যায়। সেই জন্য বলা হচ্ছে নভেলটি জায়গাটা অনেক কিছু রয়েছে। আমরা টিএলএম ব্যবহারের মাধ্যমে নতুনত্ব দেখাতে পারি। টিচার তার বাচন